নতুন সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি? আমার ধারণা ওলামা একরামের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না, যদি আমাদের সমাজে সমস্যা অনেক বেশি। মোটা দাগে মানুষ, এদেশে মানুষের আবেগ অনেক বেশি, যার কারণে মানুষ অনেক বেশি চায় না। অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায়। এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি, একদম হাত জোর করে। 5টা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে। কয়টা ভাই? 1 নম্বর শিক্ষা, 1 নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না, তারা তাদের মতো দিন পালন করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম পালন করে করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। একমুখী শিক্ষা না, দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না, একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে। যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন, আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই, তোমাকে আমি 1 বছর সময় দিলাম, শিক্ষার বিষয়গুলো গোছায় দাও। বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব, কোনো সমস্যা। 1টা টাকাও দিতে হবে না, জাস্ট একটা চেয়ার টেবিল দেন, 100 জন আলেম দেন, 100 জন বুদ্ধিজীবী দেন, গড়ে দিব ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ। বরং আমার ছেলে পাইলটও হবে, বিমানও চালাবে, আমার ছেলে ইনশাল্লাহ হাফেজও করানো হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসও হবে ইনশাআল্লাহ। আমাদের এক ভাই, সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ, জুমার খুতবাও দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এমন শিক্ষা চালু করা সম্ভব। শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান, একটু উদ্যোগ গ্রহণ করেন, আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে। আল্লাহ পাক এই ওসিলায় আপনাদের সব গুনাহ মাফ করে জান্নাতও দিতে পারেন। কেমন বাংলাদেশ চাই বুঝেন কথা? কেমন বাংলাদেশ চান? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে 5000 টাকা ব্যাংক ড্রাফ, এই 5000ই যেদিন খরচ হবে, বাকি 1000 যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমরা আলেম ওলামার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘোষ সেখানে ঘুষি মাইন্যা, বলেন যেখানে ঘোষ নাকশি ফাড়াই দিবেন। সোনার বাংলা, আমি তোমায় সোনার বাংলা, সোনার মতো হইতে হবে। তো সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোর ডাকাত দিয়া হবে না। বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না, সব এক, সব কি সব জায়গায় সবার অধিকার এক। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন, আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন। এমন পুলিশ আমরা চাই না, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এই রকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন, পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে 2 রকমের আদালত। একটা হলো শরিয়া আদালত, আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলাও নাই। গত 16 বছরে, এর আগেও যারা সরকারি ছিল, কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না। আপনি গণে, আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে
কি বুঝছেন? গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে, আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নেই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। বুঝেন কিছু? এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত। আপনারা বলেন, এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর পুড়তেছে, কোনো আলেমকে দেখছেন? এটা ইসলাম, এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি। তো আমরা কেমন বাংলাদেশ চাই? প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, এ কথাটা ভুল। কিসের সংখ্যালঘু? তারা আমার দেশের নাগরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরের ঘটনা, আল্লাহ রাসূল বলেছেন, যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে, বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে, লুট করতে চাইবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব। তুমি খালি নবীরে চিনছো জিলাপি খাওয়ানোর লেগে? আল্লাহ রাসূল বলেছেন, যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে? আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না, তারা আপনার দেশের নাগরিক। আপনি সংখ্যালঘু বলেন কেন? এ বলাটাই তো অপরাধ। বলাটা কি? এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, পাহাড়ি থাকবে, সমতল ভূমির লোকেরা থাকবে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশি। বলেন তারা কি? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের প্যাগোডা তেমন পবিত্র, সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। থামেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন নাই এখনো। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি? আলেমদের প্রত্যাশা কি? আমি তো আর সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে আমি সবার প্রত্যাশা বলে দিব। তবে আমার ধারণা, ওলামা একরামের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে, সেটা আসলে পরিমাণে অনেক বেশি না। যদি আমাদের সমাজের সমস্যা অনেক বেশি, মোটা দাগে মানুষ, এদেশে মানুষের আবেগ অনেক বেশি, যার কারণে মানুষ অনেক বেশি চায় না। অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায়। আর কিচ্ছু না করে যদি শুধুমাত্র এদেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ, তাহলে আমার মনে হয় এদেশে মানুষের আর অন্য কোনো বিষয়ে দুঃখ খুব একটা থাকবে না। যদি দুর্নীতি মুক্ত সমাজে কোথাও কোনো টাকা লাগবে না, মামু খালু লাগবে না, হাই হ্যালো লাগবে না, সবার জন্য একরকম নিয়ম থাকবে, এটা যদি করা যায়, অর্থাৎ অবিচার, বৈষম্য, জুলুম, চাঁদাবাজি, ঘুষ, এগুলোকে যদি জাদুঘরে পাঠিয়ে দেওয়া যায়, এগুলো যদি করতে দেওয়া না হয়, জিরো টলারেন্সে যাওয়া হয়, এটা যদি প্রতিষ্ঠা করা যায়, আমার মনে হয় এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে মানুষের এর চাইতে আরো অনেক ডিমান্ড আছে, কিন্তু এর চাইতে বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই। দেখুন, আমি প্রায় সময় বলি, 50 বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন। তো 50 বছরের বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে, কোন সরকার এদেশের মানুষের খাবার, মুখের খাবার
এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন, যারা বিভিন্ন দেশে গেছেন, আপনি পানি পান করবেন, পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে, 100% সেফ, নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন। আমরা যখন বাইরে যাই, আমাদের দেশে দোকানে গেলে, মুদি দোকানে গেলে একটা কেকের প্যাকেট, একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্টফুড আইটেম, এটা মুখে দিতে আমরা 10 বার চিন্তা করি। আর রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায়, এটা বানায়, এগুলো খাইতে আমাদের 10 বার চিন্তা হয় যে না জানি কি দিয়ে রাখছে, না জানি কিভাবে তৈরি করছে, তাই না? নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ, এইটুকু নিরাপদ 50 বছরে কোনো সরকার করতে পারে নাই। কিন্তু আপনি বাহিরে যাবেন, অবাক হয়ে যাবেন। থাইল্যান্ডের রাস্তা রাস্তা যে আপনার স্ট্রিট ফুড আছে, 100% টেনশন মুক্তভাবে আপনি খেতে পারবেন, কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি। হালাল হারাম এর ব্যাপার আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি, অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না। আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে দিতে পারলে সব হালাল, আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায়, দৌড়ের উপরে থাকা লাগে। তো এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। 50 বছরের বেশি হয়ে গেলেও আমাদের পরে যারা স্বাধীন হয়েছে সে সমস্ত দেশে আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য আমাদের মন্ত্রীরা গিয়া ধর্ণা দিয়ে বসে থাকা লাগে যে আমাদের দেশে কিছু চাকর হিসাবে নেন, অন্তত ভিসা দেন। এটা আমাদের জন্য লজ্জা। এই ব্যর্থতা এদেশের সাধারণ মানুষের না, এই ব্যর্থতা এদেশের রাজনীতিবিদদের, এই ব্যর্থতা এদেশের যারাই যখন সরকারে আসছে তাদের, যত সরকার আসছে, আমি নির্দিষ্ট কারণ করে বলতেছি না, এই ব্যর্থতা তাদের সবার। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, খনিজ সম্পদ নাই, অনেক কিছু নেই, আমরা জানি, কিন্তু এদেশে মানুষের মধ্যে প্রচন্ড কর্মস্পৃহা আছে। আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি জানি, আমি কাছে থেকে দেখেছি অন্য অনেক দেশে মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক। এবং মিডিল ইস্টে আপনি সৌদি আরবে, দুবাইতে দেখবেন যে কফিলরা, মালিকরা বাঙালি লক্ষ্য বেশি খোঁজে, কারণ বাঙালি কাজের ব্যাপারে খুব সিরিয়াস, তারা খুব পরিশ্রমী হয় অন্য দেশের তুলনায়। তো এদেশের মানুষকে সঠিকভাবে গাইড করে এদেশে আরো অনেক উন্নতি করা যেত। আমি একটা কথা প্রায় সময় বলি, জানি না এটা কতটা সবাই একমত হবেন, সেটা হলো যে এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের, ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে। প্রবাসীদের রেমিটেন্স আছে, ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে, গার্মেন্টস সেক্টর অবদান আছে, সাধারণ মানুষের অবদান আছে। সরকারগুলোর আসলে সেখানে উল্লেখযোগ্য, ছোটখাটো তো আছেই, উল্লেখযোগ্য কোনো ম্যাসিভ লেভেলের অবদান সরকারের, কোনো সরকারেরই, বরং দুর্নীতির মাধ্যমে, অপশাসনের মাধ্যমে আমরা যতটুকু পিছিয়ে আছি, এগুলো সবগুলো ভাগ্যযোগে সব সরকারই কম বেশি করছে, সোজা কথা। অতএব নতুন সরকারে যারা আসছে, আমার মনে হয় তাদের প্রতি যে ডিমান্ডগুলো আছে, ভিতরে 1 নম্বর হলো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে এদেশে মানুষ খুব কনসার্ন। আশেপাশের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন তাদের তুলনায় অনেক কম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সেটাকে আরো আমরা কমে আনতে চাই, আনা উচিত আমাদের। সে ব্যাপারে সচেষ্ট থাকার পাশাপাশি এদেশের সংখ্যালঘিষ্ঠ মানুষ বা যেই ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান, তাদের চিন্তা চেতনা, তাদের বিশ্বাস, ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত, তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয়। এদেশে মানুষ কথায় কথায় বিসমিল্লাহ বলে, কথায় কথায় আল্লাহর নাম বলে। এখন এদেশের শাসন যারা করবেন তাদের মুখে যদি সেগুলো না আসে, তাহলে সেটা কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো, আলেম সমাজ বা আমার একজন আলেম হিসাবে আমার চাওয়া হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ এদেশে মানুষ খুবই দায়িত্বশীল, সহাবস্থানে বিশ্বাসী। এদেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা, আশেপাশে সব দেশে হলেও এদেশে আলহামদুলিল্লাহ কখনো উল্লেখযোগ্য সেরকম কোনো দাঙ্গা হয়নি। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমাতে হবে, সচেষ্ট থাকতে হবে। তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে, তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ, বিশ্বাস, এটার প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয়, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে, সেটা হলো জুলুম, চাঁদাবাজি, পেশি শক্তির যে অপব্যবহার, এটার কারণে যে আমরা অতিষ্ঠ, সে বিষয়টাকে তারা যেন দূর করতে পারে। ধরুন আমাদের সমাজে এই যে জুলুম, চাঁদাবাজি, এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন। একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক, ওই বেচারা সেটার যে দাম পায়, শহরে আসার পর সেটা যে বিক্রি হয়, এখানে গ্যাপ বা ব্যবধানটা আকাশ আর পাতাল। কৃষক হয়তো কেজি 2 টাকা, 3 টাকা, 5 টাকা পাচ্ছে, আর ঢাকা এসে সেটা বিক্রি হচ্ছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। এত বড় গ্যাপ কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে। চাঁদাবাজির কারণে হচ্ছে। রাস্তা রাস্তা ট্রাক থামায় থামায় চাঁদাবাজি, সব পর্যায়ে আড়তে চাঁদাবাজি। এই চাঁদাবাজি করা মানুষদের সংখ্যা তো অনেক বেশি না। যদি কোনো সরকার সিরিয়াস হয় যে আমরা এগুলো বন্ধ করব, তাহলে কৃষকও বেশি দাম পাবে, আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না, একটা ভারসাম্য ভাব আসবে। অতএব এই যে কোনো মূল্যে জুলুম, চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার, এটা বন্ধ করতে হবে। এটা হলো একটা বড় প্রত্যাশা। দেখুন
ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান, কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভারের এখানে দেখি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, বিশেষ করে মহাখালীতে এটা আমার চোখে বেশি পড়েছে, আরও অন্য জায়গাতেও আছে, আমি তো সব দিকে আমার মুভমেন্ট থাকে না, তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি। আমি দেখেছি যে মহাখালী যে বাস টার্মিনালটা আছে ওটার আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাসগুলো পার্কিং করে রাস্তার উপরে রেখে দেয়। সন্ধ্যা সারাদিন ট্রিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে, সকাল পর্যন্ত পার্কিং থাকে। এখন আপনি রাত 8টা 9টা বাজে যদি ওই রোডে যান, দেখবেন বিশাল জ্যাম। কেন জ্যাম হয়েছে? কারণ রোডের অর্ধেক 3 লাইন পার্কিং, 3 লাইন কি করছে, বাস পার্কিং করে ধুয়ে দিয়েছে, সকাল পর্যন্ত এটা পার্কিংয়ে থাকবে। তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে, যেই বাস কোম্পানি ব্যবসা করতেছে, এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি? কোটি কোটি টাকা দিয়ে তুমি বাস কিনতে পেরেছো, তোমার বাস রাখার জন্য পার্কিং এর জায়গার ব্যবস্থা কেন করতে পারো নাই? পারে নাই এই জন্য যে এখানে সে গায়ে রাখার বিনিময়ে এখানে যারা দেখবে, দেখভাল করবে, সে পুলিশদেরকে চাঁদা দিয়ে ম্যানেজ করে ফেলছে। কত টিভিতে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটার কোনো অবসান হয় নাই। সিএনজি আলাদেরকে দেখবেন যে মান্থি কে না জানে, এগুলো ওপেন সিক্রেট। মান্থি জানেন না আপনারা? যে মাসে মাসে চাঁদা দেয় পুলিশ অফিসারকে, তার কার্ড থাকে, যে কোনো জায়গায় দেখলে ছেড়ে দেয়। মানে জুলুম, চাঁদাবাজি এগুলো এত খুল্লুম খোলা হয়ে গেছে যে এটা সমাজের রন্ধ্ররন্ধ্র হয়ে গেছে। অতএব আমার মনে হয় অন্যান্য মানুষের মতো আলেমদের প্রত্যাশা হলো যে জুলুম, চাঁদাবাজি এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ করা। 3 নম্বর চাহিদা হলো, প্রত্যাশা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া। কোনো অফিসে, আদালতে, কোথাও যে মানুষের যাতে পেরেশানি পোহাতে না হয়, যে মামু খালু ছাড়া কিছু হবে না, হাই হ্যালো ছাড়া কিছু হবে না, এরকম যেন না হয়। সবার জন্য যাতে সমান সুবিধা থাকে। আমাদের দেশটা অনেক গরিব, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, নিশ্চয়ই আমরা জানি সেটা, কিন্তু যেটুকু হবে সবার জন্য সমান হোক। কারণ মামু খালু আছে তার জন্য সব হবে, আর যার মামু খালু নাই, হাই হ্যালো নাই, টাকা পয়সা নাই, তার জন্য কিছুই হবে না, এটা যেন না হোক। এটাই হলো প্রত্যাশা। বিষয় হলো যে বিশেষভাবে নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, যেটার কথা আমি বলছিলাম, নিরাপদ ঔষধ, নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এই তিনটাতে নিশ্চিত করা। দেখুন, যে ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে, ট্রিটমেন্ট করবে, আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত 2 নম্বরই হয়, যে নকল ওষুধ নাকি হয়। তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে, উল্টা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে। বাংলাদেশের বহু গ্রামে, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে, লক্ষ্মীপুরের আমার গ্রামে, শুধু আমাদের বাড়িতে 8 জন মানুষ ক্যান্সারে মারা গেছে। আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে, আমার হাতের উপর দিয়ে চটপট করতে করতে। আমার চাচারা কয়েকজন মারা গেছে, চাচাতো ভাইরা কয়েকজন মারা গেছে। কেন? খবর নিলাম যে পানি যেটা খায় পুরা গ্রামের মানুষ, এটা ক্যান্সারের কারণ। আর্সেনিক আছে, আরও অন্য বিষয় আছে, যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। সাতক্ষীরার একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে, অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে, পানিবাহিত অসুবিধার কারণে। আমার নিজের বাসায় এই যে কয়দিন আগে পরপর 3 জন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে। তো খাদ্যে ভেজাল, এটার কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে। আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাসিস মেশিন আছে হসপিটালগুলোতে, এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই। এত পরিমাণ কিডনি রোগী হয়েছে এদেশে যে একটা তো কি নাই, স্লট খালি নাই। অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে। ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে। হার্টের রোগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে, হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডাইলবাত হয়ে গেছে। এখন এগুলোর জন্য দরকার কি? আমাদের পানীয়, আমাদের খাদ্য এবং ঔষধ, এই 3টাতে ভেজাল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা উচিত। কারণ আপনি এগুলাতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটা মানুষ হত্যার কাজই করতেছেন। অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত, কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে। আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয়, ম্যাজিস্ট্রেট যায়, এটা হয় সেটা হয়, আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে, আমার কিডনি শেষ, ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, জরিমানা করতেছে 50,000। আরে 50,000 টাকা তার জন্য কোনো ব্যাপার নাকি? এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার। ম্যাজিস্ট্রেট তো আর কিছু করার নাই, তিনি তো আইনের আলোকেই কাজ করছেন। আইনের পরিবর্তন হওয়া দরকার। নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয়। এত রোগী আমাদের দেশের, কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্রিকা দেখেন, ইন্ডিয়াতে যায় ঢেলে আসে, থাইল্যান্ডে যায় ঢেলে আসতে হয়। কেন? কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় না। চিকিৎসা ব্যবস্থার প্রতি এদেশে কি হয়েছে আমাকে বলেন? 50টা বছর ধরে যেটা হয়েছে, একেবারে হয় না আমি বলবো না, কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারতো।